বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, নামে চিনি, কাজেও চিনি। আমরা আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক আতিকুর রহমান রুম্মা, উপস্থিত রয়েছে আমার নেতা, আবেগে কিছুটা আপ্লুত হই। রিজভী ভাই আমার ইউনিয়নে এসেছে, এটুকুই। রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম, ভোট দিয়েছি, লড়াই করেছি, থামিনি। আজকের প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। ছোট্ট করে বলা হয়েছে জনাব মোতালেব আকন সম্পর্কে একটু বলার জন্য। ওনাকে কিসমত সাহেব বলেছেন নির্বাচনের, আমার বাবা বলতো খুঁটি। আমার বাবা 3 বার নির্বাচন করেছেন ইউনিয়ন পরিষদ থেকে এই অঞ্চলে, 3 বার বিজয়ী হয়েছে। 3 বারের তার 2-3টি খুঁটির মধ্যে আকন পরিবার, মজিদ চাচা তার বড় ভাই, আর মোতালেব চাচা তার ছোট ভাই, এরা নির্বাচন পরিচালনা করতে জানতেন। আমার বাবার অথবা আমার পরিবারের পরবর্তী সময় আমার ভাইয়েরা ইলেকশন করেছে, সকল নির্বাচনে তিনি ছিলেন একটি নির্বাচন বোঝা মানুষ। সে কারণেই কিন্তু তাকে টার্গেট করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল উদ্বোধন করতে এসেছিলেন। আমি যে গ্রাম, তার পাশের গ্রাম চল্লিশা, আমরা স্কুলের ছাত্র 79-80 সালের, তার শহীদ হওয়ার 13 দিন আগে, তারিখটা একটু মিলিয়ে নেবেন, একটু ওখানে একটি স্মৃতি রয়েছে। 17ই মে উনি ইউথ কমপ্লেক্স এর সদস্য মোতালেব আকন, কারণ এলাকায় একটু প্রভাবশালী মানুষ, সরকারি কর্মকর্তার পাশে যারা এলাকা থেকে দাঁড়িয়েছে তার মধ্যে মোতালেব আকন পিরোজপুর কলেজ থেকে পাশ করা সদ্য মানুষ, ইউথ কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত তিনিও ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি উদ্বোধন করতে গিয়ে নেতা, আমার স্মৃতি হলো 500 গজ অর্থাৎ আধা কিলোমিটার আলমবিরি ফ্যাক্টরি, আমার পিতার বিড়ি ফ্যাক্টরি, আমরা কিন্তু খাল খনন করেছিলাম, আমিও কিন্তু খাল খননের শ্রমিক। হঠাৎ করে যেটাকে আমরা হ্যান্ডেল বলি, খালটির পানি চালু করার জন্য তিনি পাওয়ার পাম্পটি হ্যান্ডেল থেকে স্টার্ট করলেন, শহীদ জিয়ার পায়ে এখানে লেগেছিল, একটু রক্তাক্ত হয়েছে, সরকারি মেশিনারি যা হয়েছে তার মধ্যে থেকে ওটি আর মানুষ খুব একটা জানেনি। তারপর থেকে সে বিএনপির সাথে জড়িত। এই অঞ্চলের লড়াই সংগ্রামে তিনি কিন্তু তার পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তার ছেলে আপনার ক্যাম্পাসে, মাননীয় প্রধান অতিথি, আপনার ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ফিনান্সে অনার্স মাস্টার্স করে ঢাকায় চাকরি করেন। তার মেয়েটি ডিগ্রি পাস করে মাস্টার্স করে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ 111 এর মধ্যে তিনি প্রাইমারি শিক্ষক হয়েছেন। তার ছোটটি সাব্বির, যিনি বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ ছিল, সাব্বির তিনি গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে মাস্টার্সের মনে হয় সম্ভবত শেষ পর্যায়ে জামাই সমাজ কল্যাণ অফিসার। সেই থেকে মোতালেব চাচা বলে ডাকি আমি। আমার যে চাচা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন তারই সমসাময়িক বা তার সাথী এই অঞ্চলের বিএনপিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি
যেমন যুব কমপ্লেক্সের বাইরে অনেকেই দল ছেড়ে চলে গেছে। মোতাবেল আকন সদর থানায় একটি প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল। প্রতিটি ইউনিয়নের প্রতিটি মাননীয় প্রধান অতিথি আপনি নিশ্চয়ই জানেন, গ্রামগঞ্জের ধনী বলা হয় যাদের জমি আছে। উনি একজন জমিদার মানুষ, আয়ের উৎস জমি, নেশায়, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতির নেশায় পিরোজপুর শহরের যে বড় একটি কাপড়ের দোকান ছিল একসময় এরশাদ আমলে তা বিলীন হয়ে গেছে। এটি তার রাজনীতিতে সময় দিতে দিতে ছেলে সন্তানরা কেউই বড় ছিল না। ভাই, ছোট ভাই রাজ্জাক আমার সাথে ছাত্রদল করত, এখন স্কুল শিক্ষক। তিনি বিভিন্ন সময় পিরোজপুরের এখান থেকে রিক্সা ভরে, স্কুটার ভরে, একসময় ট্রলার বা নৌকা ভরে, এবং ম্যাডাম যেদিন এই অঞ্চলে আসা এর থেকে মঠবাড়ি গিয়েছে, তখন একটি বিরোধী দলের আমলে, এরশাদের আমলে আমরা একটা নৌ র্যালি করেছিলাম। আমার নেতৃত্বে আমি, আমাদের ব্যক্তিগত স্পিড বোট ছিল সেটা থেকে, এবং ম্যাডাম খুব খুশি হয়েছিল। তখন অনেকগুলো ট্রলার এই অঞ্চলের স্কুল কলেজ আমার বাবা যেগুলো প্রতিষ্ঠা করেছে অথবা অন্য যা আছে আমাদের আশেপাশের প্রভাবে সবাই ওই নৌ লেরিতে অংশগ্রহণ করেছিলেন। সেই লেরির নেতৃত্ব দিয়েছেন আমার চাচা মোতালেব আকন। তার সম্পর্কে বলতে গেলে লড়াই আপোষ কখনো করেনি। এরশাদের আমলে তাকে বারবার, আলী মোহাম্মদ মিলুর সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমি বলেই ফেলি, সমিতি করতে গিয়ে ধিক্কার দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি আমার অগ্রজ সমিতি নিয়ে কথা বলবেন, কিন্তু জাতীয় পার্টি নিয়ে এই বাড়িতে, ওই পুরান বাড়িতে, আকন বাড়িতে কথা বলতে পারবেন না। তিনি লজ্জায় আমাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে, কারণ ওরা ছিল সবাই কমন বাড়ি। তাহলে এই দৃঢ়তা সবসময় তার ছিল। এমনকি আহত হওয়ার পর তারে কিন্তু আমরা কোনো অর্থনৈতিক তিনি সাপোর্ট কেউ কাছে নেই। তিনি তার পরিবার, তার ভাই, তার নিজের জমি বিক্রি করেছেন। টোনার কোলা আমাদের যে এই অঞ্চলের সবচেয়ে একটি সমৃদ্ধ কোলা বা ভাই আর কি, যেটাকে বলা হয় মানে মাঠ, সেই টোনার কোলার একটি 4 বিঘা জমি তিনি বিক্রি করে দিয়েছেন। তবুও তিনি কারো কাছে কোনো সাহায্য নেবে না, এটি তিনি পণ করেছেন। এরকম একটি রাজনৈতিক কর্মী দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যখন এই অঞ্চলে পালিয়ে, আমি কিসমত সহ, লাবলু সহ, জাতীয়তাবাদী ছাত্র দলের মূল ঘাঁটিটা এই অঞ্চলে ছিল। যেহেতু আমার বাড়ি, আমার বাবা চেয়ারম্যান বা অন্য অন্য ইত্যাদি ইত্যাদি, আমরা কিন্তু এ বাড়িতে বহুবার আমরা খেয়েছি। তার পুরান বাড়ি যেটাকে বলা হয় সেখানে খেয়েছি, এখানে এসেছি। এই চড়াইয়ের দাম জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য বরাদ্দ ছিল। আমি তার সম্পর্কে খুব বেশি বলবো না, শুধু আমার নেতা জনাব রুহুল কবির রিজভী সাহেবের সামনে বলবো নেতা যে নিউজটির জন্য আজকে রুম্মান ভাইরা তাকে সংগ্রহ করতে পারছে, আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমরা জিয়া পরিবার বা তাদেরকে কৃতজ্ঞতা জানাবার আমার ভাষা নাই। আপনাদের কাছে রুম্মান ভাই, আপনাদের কাছে আমরা এই অঞ্চলের বিএনপি, জেলার বিএনপি, এবং আমরা যারা 1978 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সেই জিয়ানগরে একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে শুরু করেছি, আজ পর্যন্ত আছি। সকলের প্রতি, এবং আপনি যে আপনার নেতা, আপনার শিষ্যরা এখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছে, আপনিও সফল নেতা। আমি আবারও আবেগে আপ্লুত হচ্ছি। রিজভী আমার এলাকায় এসেছে। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো বড় কারণে রিজভী ভাইকে আনতে বললেন আমি খুশি হতাম। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ আলমগীর হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমরা বিএনপি পরিবার বর্তমানে একটি সাহসের নাম, আস্থার নাম এবং মানবিকতার নাম। আমরা সাধারণত সারা বাংলাদেশে আমাদের আজকের যিনি মধ্যমণি অ্যাডভোকেট জনাব রুহুল কবির রিজভী ভাইয়ের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম পরিচালনা করি। এইসব কার্যক্রমে মাঝে মাঝে আমরা অবজারভার সাংবাদিক রাখি, যারা আমাদের এইসব গণমাধ্যম কর্মীরা, অবশ্যই সিনিয়র গণমাধ্যম কর্মীরা
আমাদের কার্যক্রম সম্পর্কে তারা উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতিদের উদ্দেশ্যে মূল্যায়ন করে থাকেন। তেমনি এই মাটির কৃতি সন্তান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক এম সাইদ খানকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নেতা এম সাইদ খান আমরা বিএনপি পরিবারের বিষয়ে দুটি কথা আপনাদের সামনে তুলে ধরবেন। এম সাইদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার সত্যি ভালো লাগছে। আজকে একজন বিএনপির নিবেদিত প্রাণ এবং ত্যাগী কর্মীর তার মনোবাসনা পূর্ণ হচ্ছে। এটি সত্যি আবেগের, আনন্দের এবং অনেক বেশি গর্বেরও। এই শহরে আমিও একজন ছাত্রদলের কর্মী ছিলাম এক সময়। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনিও একজন সাংবাদিক। আমার আরও ভালো লাগার কারণ এটি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আমার শ্রদ্ধেয় আতিকুর রহমান রুমন ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত আছেন পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব জনাব সাইদুল ইসলাম কিসমত, উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার মামা অধ্যক্ষ আলমগীর হোসেন এবং আমার শ্রদ্ধেয় আপা এলিজা জামান সহ রাজ্জাক ভাই আছেন, এবং আমার সামনে পিরোজপুর জেলা বিএনপি এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আমি একেবারেই 30 সেকেন্ড কথা বলবো। মোতালেব আকন, তিনি আমার একটু আত্মীয় হন। আমি ওনাকে ছোটবেলা থেকেই চিনি, জানি, এবং আমাদের দুই পরিবারের এক ধরনের আসা যাওয়া ছিল। মাঝখানে 30 বছর দেখা সাক্ষাৎ নাই, কিন্তু 2014 সালে যে ঘটনাটি ওনাকে চিরতরে পঙ্গু করে দিয়েছে, সেটি আসলে আমি ঢাকায় থাকবার কারণে আমি ওইভাবে খোঁজ খবর নিতে পারিনি। এবার এই জায়গায় আমি লজ্জিত, আত্মীয় হবার পরেও ওইভাবে খোঁজ খবর নিতে পারিনি। তারপরেও ওনার যে সন্তান সবুজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো, ওর সাথে আমার প্রায়ই কথা হতো, যোগাযোগ হতো। ওর ছোট বোন আছে সাথী, ওকে আমি একেবারেই ছোট 2 বছর বয়সে দেখেছি, এরপরে আর দেখা হয়নি। নানান সময় খোঁজ খবর নিত। এবং আমি যখন এই পূজার আগে একবার পিরোজপুরে আসি, তখন এই মোতালেব আকন, উনি আমার মামা হন। তো আমি দেশ টিভির যে জেলা প্রতিনিধি আছে জালিসকে বললাম যে ওনার অবস্থা কি, ওনার একটু খোঁজ খবর নাও, একটা স্টোরি করো। তা আমি দেখলাম জালিস স্টোরি করেছে। আমি আরো 2-1 সাংবাদিককে বলেছিলাম, সবাই করেনি। তবে জালিসের এই ছোট্ট সংবাদটি ওনার বিশাল পাওয়া, এক জীবনের শ্রেষ্ঠ পাওয়া, যে পূর্ণতা পাবে, সেটি আমার এক ধরনের বিশ্বাস ছিল। এবং আমরা বিএনপি পরিবার সেই কাজটি করে পিরোজপুরবাসীকে ঋণী করেছে, পিরোজপুরবাসীকে ধন্য করেছে। কারণ আজকে যারা মঞ্চে বসে আছেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আতিকুর রহমান রুমন এবং আমার বন্ধুবর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, এরা যে আমার এই মাটিতে আসবেন, ওনাদের পা পড়বেন, সেটি আমার বিশ্বাস ছিল না। সেই জায়গা থেকে পিরোজপুরবাসীর পক্ষ থেকে ওনাদের আমরা বিএনপি পরিবার এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে পিরোজপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণকর্মী মোতালেব আকনের খবর নিয়েছেন। এজন্য এই দলের প্রতি আমি বিশ্বাস করি আজকের পর থেকে পিরোজপুরের এই মাটিতে বিএনপির যে ঘাঁটি, সেই যাত্রা, নবযাত্রা শুরু হবে। এবং বিএনপি যে শুধু রাজনৈতিকভাবে রাজনীতি করে না, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক সম্প্রীতি এবং সুসময় যেমনি কর্মীদেরকে রাজনৈতিকভাবে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেন, তেমনি কর্মীদের দুঃসময়েও কর্মীদের পাশে থাকেন, সেটি প্রমাণ হলো। এবং আমরা বিএনপি পরিবারের প্রতি আবারও পিরোজপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাইদ খানকে। এ পর্যায়ে যারাই বক্তব্য দেবেন অনুগ্রহপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, কারণ আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এবং জনাব মোতাল্লেব আকনের সঙ্গে সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ করবেন। এ পর্যায়ে বক্তব্য দিবেন জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব বক্তৃতা দেব না, একটি কথা বলবো। আজকের এই একটি সুন্দর এবং আমাদের পিরোজপুরবাসীর যে একটি আনন্দের দিন, যে আমরা আজকে মহান নেতা একদিন চেয়ারম্যান সাহেবকে আমাদের মোতালেব ভাইয়ের মাধ্যমে দেখতে পাবো। সেই সভার সম্মানিত সভাপতি, আমার খুব প্রিয় এবং খুবই দুর্দিনের একজন ব্যক্তি ভাই রুম্মান, এই আন্দোলনের অনেক খবরাখবর, অনেক সাংবাদিকতার একজন ব্যক্তি, বিএনপি পরিবারের সভাপতি এবং সকল বিএনপি পরিবার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলাদেশের শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের কি বলবো প্রাণ প্রিয় নেতা, সিনিয়র যুগ্ম মহাসচিব, সকল নেতাকর্মীরা যার দিকে তাকিয়ে থাকেন। এবং আমরা সবাই দেখেছি যে ব্যক্তি সেই 28 তারিখে যে এই দুর্বৃত্তরা 28 তারিখে যে আমাদের পল্টনের সামনের মিটিং বানচাল করে দিয়েছিল, তারপরে কেউ কোথাও ঘরে বাইরে থাকতে পারেনি। কিন্তু আমরা এই নেতাকে দেখেছি, তিনি মশাল মিছিল করেছেন, তিনি ঠিকই একের পর এক দলের পাশে থেকে কাজ করে গেছেন, কোনো দুর্বৃত্তদেরই তিনি উপেক্ষা করেন। সেই ব্যক্তি আজকে আমরা সত্যি ভাগ্যবান, আমাদের মোতালেব ভাইয়ের আকুল আবেদনের মাধ্যমে তাকেও আমরা এই মাটিতে পেয়েছি। এজন্য আমরা কৃতজ্ঞতার কাছে এবং এই বিএনপি পরিবারের এই সংগঠনটির কাছে কৃতজ্ঞ, এবং সকলে যারা আপনারা এখানে আসছেন। এখানে আমাদের নতুন নির্বাচিত আহ্বায়ক সাহেব আছেন নজরুল ইসলাম খান, সদস্য সচিব আছেন, এবং সকল নেতৃবৃন্দরা আছেন জেলার, এবং সকল নেতৃবৃন্দরা কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তব্য দেব না, খালি দুটি কথা বলবো। মোতালেব সাহেব একজন সত্যিকারের একজন রাজনীতিবিদ বলবো তাকে। সারা জীবন তিনি বিএনপি করে আসছেন। তিনি একটি কথাই বলতেন, বাবুল গাজী সাহেবের সাথে সারা জীবন একত্রিত হয়ে রাজনীতি করেছেন। ওই দিন আমার সাথে এই দুইটি প্রোগ্রাম করেছে এই মুলুগ্রামী, উনি ওনার নেতৃত্বে এই টোনায় 4টা প্রোগ্রাম করেছে। এই মুলুগ্রামী 18 সালের উপজেলা চেয়ারম্যান ইলেকশনে নির্বাচনে 14 সালে উনি এই প্রোগ্রামগুলো একের পর এক যেভাবে করেছে, জনগণকে সম্পৃক্ত করেছে, তাই এই দুর্বৃত্তরা আতঙ্কিত হয়ে ওনার উপরে এই কাজটি করেছে। আমাদেরকে নিয়ে আমার বাসায় গেছে সবাই, উনিও আমার বাসায় ছিল, আমি ওনাকে গাড়ি করে বাসায় দিয়ে পাঠাইছি।
কিন্তু ওনার বাড়ির ভিতরে গাড়ি ঢোকে না, বাড়ির সামনে এসে উনি নেমে বাড়ির কাছে আসছে, ভাবি ওনার চিৎকার শুনেছে, ওনাকে যে কোপ দিয়েছে তখন তো চিৎকার মেরেছে, ভাবি শুনেছে, ভাবি আমাকে বলেছে। যাই হোক, ওই রাত্রে ওনাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে, সবাই চেষ্টা করেছে, কিন্তু ওনাকে পঙ্গুত্ব থেকে বাঁচানো যায়নি, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছে। ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল, সেখানে সব ব্যবস্থা করা হয়েছে, সবাই করেছে, ভালো চিকিৎসাই হয়েছে। হ্যাঁ, এমনি সিনায় চিকিৎসা হয়েছে, ইবনি সিনায় নিয়েছে, আবার প্রথম ঢাকা মেডিকেলে নিয়েছিল। যাই হোক, তার পঙ্গুত্ব রক্ষা হলো না এই জালেমদের হাত থেকে, এই আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে। বারবার তারা এভাবেই উপজেলা নির্বাচন বানচাল করেছে। 9 সালের উপজেলা নির্বাচন বানচাল করেছে, তখনও তার অনেক অবদান ছিল, তখন তারাই আমাকে নমিনেশন দিয়েছিল, এই তৃণমূল ওনারা সবাই। আবার 14 সালে ওনারা তৃণমূল নমিনেশন দিয়ে নির্বাচন করেছে, একদম বিএনপির ঘাঁটি, এ জায়গাটাই হলো বিএনপির জন্য তারা কাজ করতে, যে আজকে পঙ্গুত্ব, এটা শুধু এখানে না, সারা বাংলাদেশে। তো মহান নেতার কাছে যিনি ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার এবং বৈষম্যের অধিকার প্রতিষ্ঠিত করেছে, আমাদের মহান নেতা অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, সারা বাংলাদেশকে এক করে যিনি নিরস্ত্র হাতে, মানুষ যুদ্ধ করে অস্ত্র হাতে, তিনি নিরস্ত্র হাতে তিনি যুদ্ধ সফল হয়েছেন, বাংলাদেশ থেকে জালেমদের তাড়িয়েছেন, হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। সেই নেতা তিনি আজকে আমাদের মাঝে স্কাইপে, তাকে আমরা দেখতে পাবো, কথা বলবো, দেখতে পাবো, এটি আমরা তার কাছে কৃতজ্ঞ যে তিনি কোনো কিছুকেই, কোনো নেতা কর্মীদেরকে ছোট করে দেখেন না, তিনি তাদেরকে পাশে থাকেন, আছেন, এরকম অনেক পরিবারের। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জি অমর হোক। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারাই বক্তব্য দেবেন, অনুগ্রহপূর্বক খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেবেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংযুক্ত হবেন। আমরা বিএনপি পরিবার আয়োজিত আজকের এই একটি মানবিক এবং আনন্দের অনুষ্ঠান বটে, মানবিক আবার অন্যদিকে আনন্দের। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব মোতালেব আকনের স্ত্রী লাইলি বেগম, বড় ছেলে তসরিফ হোসেন, কন্যা মহিমা আক্তার, ছোট ছেলে সাব্বির হোসেন। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য দেবেন পিরোজপুর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের আয়োজক আমরা বিএনপি পরিবারের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ রাজনীতির ইতিহাসে কিংবদন্তি নায়ক, যিনি সকলে আমরা পালিয়ে গেলেও উনি রাজপথ ছাড়েননি, ওনার সাধ্যমতো চেষ্টা করেছেন রাজপথে থাকতে। এ কারণে আমরা বিএনপি যখন খুবই হতাশাগ্রস্ত, তখন উনি আমাদের আশার আলো দেখিয়েছেন। সেরকম একজন নেতা জনাব রুহুল কবির রেজভী ভাই উপস্থিত। আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে আমার এই স্কুল জীবনের বন্ধু মোতালেব হোসেন আকন সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সময়ের অভাবে আপনাদের কথা খুব বাড়িয়ে বলা যাবে না, উপস্থিত বিএনপির জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং বাহিরে অবস্থানরত বিএনপির হাজার হাজার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথমেই আমাদের নেতার প্রতি শুকরিয়া জানাই, দেশনায়ক তারেক রহমানের প্রতি, যে উনি, আমরা যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি, আমরা মাঝে মধ্যে মনে করি যে আমরা মনে হয় নোয়ার হয়ে গেলাম, আমাদের মনে হয়
কোনো জায়গা হবে না, আমাদের কথা মনে হয় কেউ শুনবে না। এরকম একটি অবস্থানের মধ্যে মাঝে মধ্যে আমাদের নেতা দেশটা তারেক রহমান এমন একটি আশার আলো জানায় যে আমরা তাতে অভিভূত হই এবং মনে করি যে না, আমরা যতই বিভিন্নভাবে আমরা কষ্ট পাই না কেন, উনি আমাদের প্রতি ঠিকই ওনার সজাগ দৃষ্টি আছে। যখন প্রয়োজন হবে উনি আমাদের কাছে আসলেই আমাদের একটি শক্তির উৎস হিসেবে আমাদের কাছে দাঁড়াবেন। এরকম একটি ঘটনায় আমি কৃতজ্ঞতা জানাই ওনার কাছে যে মোতালেব আখনের একটি কথা শুনে উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দিয়েছেন। মোতালেব আখনের ব্যাপারে উনি এর আগেও তার যে বিভিন্ন রকমের উপহার সামগ্রী তাও মোতালেব আখনের কাছে পৌঁছেছে। কাজেই আমরা ওনাকে ধন্যবাদ জানাই এ কারণে যে উনি এরকম ভাবে আমাদের কাছে থাকবেন এবং যারা এই দলের জন্য যতটুকু পরিশ্রম করেছেন তাদের বিনিময় উনি পুঙ্খানুপুঙ্খ দেবেন এই আশা রেখে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। সাথে সাথে শুধু একটি কথা বলবো যে মোতালেব আখন সাহেব যখন মামলা করেননি তখন আমি অনেকবারই ওনাকে আমি উদ্বুদ্ধ করেছি যে তুমি মামলা করো না কেন। তখন উনি বিভিন্ন সীমাবদ্ধতার কথা আমাকে বলেছে, বিভিন্ন অসহযোগিতার কথা বলেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু আমি যেহেতু পিরোজপুরে অতটা ভূমিকা রাখি নাই, এ কারণে আমি ওনার পাশে দাঁড়াতে পারি নাই। এখনো মামলার ব্যাপারে উনি যে রকমের আশা করেছেন সেরকম আশা উনি ওনার বাস্তবায়িত হয়নি বা উনি সেই আশা অনুযায়ী মামলা করতে পারেননি বা উনি ওনার কাছে সেভাবে আমরা দাঁড়াতে পারিনি। এজন্য মোতাবেলের কাছে পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা অত্যন্ত সম্মানের সহিত আমরা নথি স্বীকার করি যে উনি ওনার সমস্যার কথা নিজেই সমাধান করার জন্য দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন, উনি তার সুফল পেয়েছেন। এজন্য তারেক রহমান সাহেব এবং আমাদের মোতালেব আখনকে আমি ধন্যবাদ জানাই যে উনি ওনার পাওনা বুঝে নেওয়ার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করেছেন এবং আমরা আশা করি উনি ওনার যে দলের প্রতি যে ত্যাগ এবং দলের প্রতি যে ওনার কমিটমেন্ট এবং সে কারণে উনি যে দলের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই অবস্থা উনি তুলে ধরতে পেরেছেন। আমরা কিছু দেই বা না দেই কিন্তু উনি ওনার বক্তব্য বলতে পারছেন। এজন্য আমি ওনার এই সাহসী ভূমিকার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওনার এই সাহসের মূল্যায়ন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক নজরুল ইসলাম খান ভাইকে। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে আজকে এখানে পিরোজপুর জেলার সকল গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের প্রতি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ টিভির জেলা প্রতিনিধি ও দেশ টিভির টিমকে, যাদের মাধ্যমেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মোতালেব আখনের কথাটি সাড়া দিতে পেরেছেন এবং শুনেছেন। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য দেবেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুস্তফাইজামান সেলিম। আমি ইঞ্জিনিয়ার মুস্তফাইজামান সেলিম ভাইকে কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি কাউকে অ্যাড্রেস করছি না কারণ আমাদের সময় খুব কম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা বিএনপি পরিবার গঠিত হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলটি আমাদের মানবিক নেতা, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গঠন করেছেন। এই জন্যই গত 16-17 বছরে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিজম কায়েমের মাধ্যমে গুম, খুন, হত্যা নিপীড়িত মানুষের জন্য, প্রতিটি বিভিন্ন মানুষের জন্য আপনারা এই জাতীয়তাবাদী শক্তি যাতে কোনো ফ্যামিলি বিপন্ন না হয়ে যায়, এক্সটিং না হয়ে যায়, সেই জন্যই উনি এই সেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলটি গঠন করেছেন। আমরা বিএনপি পরিবারের সকল সদস্য আপনারা জানেন গতকাল রাতে আমাদের কয়েকজন সদস্য সেখানে আসছেন, কষ্ট করে সেইগুলা প্রোগ্রাম সেট করেছেন। আমরা প্রতিটি
জেলায় জেলায় যাচ্ছি, প্রতিটি নিপীড়িত মানুষের কাছে যাচ্ছি, প্রতিটি গুম পরিবারের মানুষের কাছে যাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা। আজকে আমার মনটা অত্যন্ত খারাপ। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিতে। উনি বলেছেন 1/11-এর পরে আমাকে যে অত্যাচার নিপীড়ন করেছে, তারপরে আমি চিকিৎসার জন্য লন্ডনে এসেছি, আমি আমার ভাইকে রেখে এসেছি, আমি আমার সুস্থ মাকে রেখে এসেছি। আমার একটি ঘর ছিল, কিন্তু আপনারা জানেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। আমরা জনাব তারেক রহমান স্যারকে করতালি দিয়ে আমরা এই মোতালেব আকনের বাসভবনে বরণ করে নিচ্ছি। আমাদের মাঝে যোগ দিয়েছেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। এটাই মোতালেব আকনের বাসভবন, আমরা সেই বাসভবনে রয়েছি স্যার। এ পর্যায়ে হবে না ভাই। আসসালামু আলাইকুম উপস্থিত সকলে, আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। আজকে আসলে এখানে তো আমি ঠিক এক্সপেক্ট করিনি যে এতজন মানুষ উপস্থিত থাকবেন। আমি মোতালেব সাহেবের খবরটি দেখেছি পত্রিকায়, তারপরে আমি খবরটি দেখার পরে সিদ্ধান্ত নিই যে আমি মোতালেব সাহেবের সাথে একটু কথা বলতে চাই। মোতালেব সাহেব, আপনি কেমন আছেন? ওনার হাতে মাইক্রোফোনটা দেবো, মাইক্রোফোনটা ওখানে থাকুন, ওখানে বসে থাকুন, মাইক্রোফোনটা দেওয়া আসছে, ওনাকে উঠিয়ে না বসে। আপনার শরীর কেমন? এখন শরীর এই 2 দিন আগে যা শরীরটা আমার খারাপ ছিল, আজকে আমি আর খারাপ নাই। আমি মনে হয় যেন ভগবান ফিরে পাইছি। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনাকে ধন্যবাদ। আপনার বাসা এখানে তো বোধহয় আপনার ছেলে সহ পরিবারের সবাই আছেন, ভাবিও বোধহয় আছেন, সবাই ভালো আছেন? এই আমার ছোট ছেলে। আচ্ছা, সাব্বির হোসেন। এই আমার মেয়ে মহিমা আক্তার সাথী। না না, রূপম ভাবিকে একটা চেয়ার দাও, তোমার চেয়ারটা ওনাকে দাও। আপনারা ভালো আছেন? ভালো আছো? নিশ্চয়ই আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন। আমি মোতালেব সাহেবের খবরটি একটু আগে বলছিলাম যে পত্রিকায় দেখেছি, দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনার সাথে আমি কথা বলবো। দেশে আসলে তো ইনশাল্লাহ সামনাসামনি ইনশাল্লাহ দেখা হবে আশা করি। ভাবি, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন? পিছনে বোধহয় আমাদের দলের নেতৃবৃন্দ বসে আছেন, এলিজা আপাকে দেখতে পাচ্ছি আমি, সাথে অন্য নেতৃবৃন্দ আছে। আপনারা ভালো আছেন সবাই? জি, নেতৃবৃন্দ আর এখানে বহু মানুষ আছেন। আপনারা ভালো আছেন? এলাকার মানুষ। মোতালেব সাহেব, আপনি দুটো কথা বলেন, শুনি আমরা। আপনি বহু পুরনো মানুষ, দলের সাথে সেই প্রথম থেকে আপনি আছেন, আব্বার সময় থেকে। আপনি দুটো কথা বলেন, আমরা শুনি। আসসালামু আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ। আমার বেশি কথা না, আমি ভাগ্যবান ব্যক্তি যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের মাত্র 2 সপ্তাহ না, 13 দিন আগে 17 মে আমার সাথে ওনার সাক্ষাৎ হয়
এবং উনি স্পিড বোট থেকে যখন মঞ্চে আসেন তখন ওনার হাত ধরে আমি মঞ্চে নিয়ে আসছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি এবং সেই রীতি আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দল করে আসছি। আমি জীবনে কখনো পিছপা হই না, তার দলের প্রতি তথা বিএনপির প্রতি অত্যন্ত আস্থাশীল ছিলাম। আমার আরো একটু স্মৃতি মনে পড়ে, যখন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একটি খাল খননের প্রকল্প উদ্বোধন করতে আসছিলেন, তখন ওই একটা পাওয়ার পাম্প স্টার্ট দিতে গিয়া ওনার হাতের হ্যান্ডেলটা স্লিপ কাটে। এই স্লিপ কেটে পায়ে আঘাত করে, সেই পায়ে আঘাতে সে রক্তাক্ত হয়। সেই রক্ত ঝরা পায়ে উনি মঞ্চে যায়। তিনি মঞ্চে বেশিক্ষণ সময় দিতে পারে না, তা পা ছাপিয়ে রক্ত যখন নামায় পড়ছিলেন তখন উনি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে শেষ করেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত ঝরা ইন্ডিয়ান টোনা গ্রাম চলিসা, সেই গ্রামে তিনি এসেছিলেন। এটা টোনা ইউনিয়নবাসীর একটি গর্ব, একটি স্মৃতি। আমি আজও তার স্মৃতি ধারণ করি। আমার আরো একটি স্মৃতি মনে পড়ে, নয়াপল্টন অফিসে গ্রেপ্তার বাড়ি, তখন আমি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনি সহ ব্যারিস্টার মওদুদ আহমদও সেখানে উপস্থিত ছিলেন, ওয়েস ছিলেন নেতৃবৃন্দ। আমি মাগরিবের নামাজ পড়ি, তখন আপনার ডান পাশে আমার অবস্থান এবং মওদুদ আহমদের বাম পাশে অবস্থান, এই দুইজনের মাঝে দাঁড়িয়ে আমি মাগরিবের নামাজ পড়ছিলাম। এটা আমার স্মৃতিতে একটি বড় ঘটনা। এটা আমার জীবনেও আমি ভুলে যাই। আমি বাড়ি এসেও সবার কাছে বলছি যে আমি তারেক রহমান এবং ব্যারিস্টার মওদুদের মাঝে নামাজ পড়েছিলাম। এই সকল স্মৃতি শুধু আমার না, টোটাল বিএনপি পরিবারের বিএনপি লোকজনের। আমি কখনো, আমি যদি বোধহয় যদি পঙ্গু না হইতাম তাহলে শাহাদত বরণ করতাম, যেহেতু আমি পিছিয়ে পিছিয়ে জানি না, পিছিয়ে পিছানো কাকে বলে আমি জানি না। যত বড় বিপদ হোক আমি সামনে আগাইতাম, হয়তো আমি গুলিতে মারা দিতাম। এইটা হয়তো মারা যায় না, শুধুমাত্র ওই পঙ্গু অবস্থায়। তাহলে আমি দোয়া করি বিএনপি জীবনে প্রতিষ্ঠিত। আর একটি কথা আমার সবচেয়ে মনে পড়ে, সন্তান যেমন তার মায়ের কোলে নিরাপদ, আমি মনে করি বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জিয়া পরিবারের কোলের সন্তানের মতো। আমি জিয়া পরিবার, বেগম জিয়া সহ, আপনি তারেক রহমান, আপনি সহ, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো সহ বিএনপি পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকে আমার খুব আনন্দ, একটু আগেই বলছি যে আমি যৌবন ফিরে পাচ্ছি, যে তারেক রহমান আমার সাথে সাক্ষাতে কথা বলছে। আমি আর একটু সচেতন হবো, আর একটু স্বাস্থ্য ভালো হইবে, মন ভালো হইবে। আমি আরেকটা কাজ করব। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব টোনা ইউনিয়নের একটি খাল উদ্বোধন করতে এসে তিনি বেশি দিন ছিলেন না। আমি চাবো টোনা ইউনিয়নের এমন একটি খাল, জিয়ার আদর্শে সৈনিক, জিয়া আদর্শের, জিয়া পরিবারের অন্যতম সদস্য, দেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান, তিনি টোনা ইউনিয়নে একটি খাল বা একটি রাস্তা, যেমন একটি প্রকল্প উদ্বোধন করবেন, যার আমি আবার তাকে গাড়ি থেকে হাত ধরে পাবো। এটা হচ্ছে আমার জীবনে আরেকটি বড়। তখন স্পিড বোট ছিল, স্পিড বোটে উঠেছি, এখন স্পিড বোট লাগে না, গাড়ি আসে। আমি যেন এই জনাব তারেক রহমানের হাত ধরে গাড়ির থেকে নিচে নামাইতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করবে। আর সর্বোপরি আপনার কাছে আমার বিনীত আবেদন, আমার তো শিল্প অপরম্য, আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সন্তানদের লেখাপড়া করতে। আমি খুব সলভেন্ট, আলমদিকে একটু আগে বলছি আমি ধনী পরিবার। হ্যাঁ, ধনী না হইলেও আমি গরিব না। আমার এই 3টা ছেলে মেয়ে, বড় ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ অনার্স মাস্টার্স করছে,
মেয়েটা খুলনা থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, ছোট ছেলেটা গোপালগঞ্জ ইউনিভার্সিটি থেকে আইআরএ অনার্স মাস্টার্স করছে। আমার মতো ফ্যামিলি থেকে 3টা ছেলেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখেইয়া সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও দুর্ভাগ্য যে আমি বিএনপির আমলে এদের বাইরে করছি, এরা লেখাপড়া শেষ করছে, যার কারণে রিটার্নে পাশ করলেও ভাই সবাই অকৃতজ্ঞ। এই কিছুদিন আগে মনে হয় মে মাসে আমার ছোট ছেলেটা পুলিশের ট্রাফিক সার্জেন্ট পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, রিটার্নে উত্তীর্ণ হয়। এমন সময় পিটিএ পাই আমাদের এলাকায় আসে যে এই সাব্বিরের পরিবার কি করে, তার সমস্যা বলছি আমি তো গোপনে বিএনপি করি নি, আমি তো প্রকাশ্য বিএনপি করি। তারা বলছে যে বাবা থানা বিএনপি ও আর আলোর মুখ দেখে নাই, আর বিদ্যার্থী ভাইবা শেষ। এই এখন আমি আমার সন্তানদের দায় দায়িত্ব আপনার কাছে সেই দিলাম। এই আমার ছোট ছেলে সাব্বির ও একদম বেকার, এই মেয়েটা প্রাইমারিতে ওর যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান হয় না, প্রাইমারিতে যা হোক একটা কিছু অবলম্বন আছে। ছেলেটা ও একটা ওই নিউ মডেল ডিগ্রি করে শুক্রাবাদ কলেজে ওর শিক্ষক, তাও ওর শিক্ষক ওর সে করতে বিভক্ত না, খণ্ডকালীন শিক্ষক হিসাবে সেখানে চাকরি করে। তাহলে আমি সর্বোচ্চ শিক্ষা দিয়েও আমি কিনারে করতে পারি না। তবে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি সেই পরে মোটামুটি আছি। দুবেলা ভাত ডাল ভাত আমার আল্লাহ ব্যবস্থা করছে, আমার কিছু জমা জমি আছে, এই দিয়ে আমার চলি। এটাই আমার শেষ ইচ্ছা। আমি জিয়াউর রহমানের উত্তরসূরি বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমানের খান দলে যেন আমি কোনায় জ্ঞানে রিসিভ করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। তারপরে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে প্রেস থেকে যারা আসছেন সাংবাদিক ভাইরা। আজকে এই যে আমার সাথে জনাব তারেক রহমান সাহেব কথা বলতেছে, এর সমস্ত ক্রেডিট আমি সাংবাদিক ভাইদেরকে দেখতে চাই, বিশেষ করে দেশ নীতি। এইটা আমার সবচেয়ে বেশি। আর আমার এই অভাবগ্রস্ত ফ্যামিলিতে আমার জামাই জনাব ইব্রাহিম কলিম সমাজসেবা কর্মকর্তা, এই সমাজসেবা, সে আমাকে সার্বিক দেখভাল করে। আমি যখন ক্রাইসিসে বলি ইব্রাহিম কলিম সাহেব আমাকে যথেষ্ট দেখভাল করে। আমি উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিশেষ করে আরেকটা জিনিস বলে দেয়, আইনজীবী ফোরাম, যেটা পিরিজপুরের আইনজীবী ফোরাম আমাকে এই যে ক্রিমিনাল মামলাটায় তারা কোন রকমের আর্থিক সাহায্য বা আর্থিক অনুদান আমার কাছে নেয় নাই, বরঞ্চ তারা আমি যখন বাড়ি ফিরছি তখন আমার পকেট চেক করতো, তোমার পকেটে পয়সা পাতি আছে, না থাকলে পকেট দিয়ে দিতেন। বিশেষ করে কারা মাকড় এবং খায়রুল বাসার স্বামী, এদেরকে ধন্যবাদ। আর প্রতি বছর ঈদ উল ফিতরে আপনার দেয়া ঈদ কার্ড এবং ঈদ উল ফিতরে একটা ঈদ কার্ড এবং তার সাথে একটা গিফট, একটি খাপ পাই। এটা আমি অপেক্ষায় থাকি যে এবছর কি তারেক রহমান মনে আছে আমার কথা, আমার কাছে এটা আসবে কিনা। যখন এটা ওই দেখতাম তখন আমার বাড়ির ভিতরে ঢুকতেছে, আমি বলতাম যে এই তারেক রহমানের গিফট দেখি। এই যে তারেক রহমানের গিফটটা, এটাকে আমি মনে করি 2,500 টাকা না, এটা আমার বিরাট প্রাপ্তি। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, সেই টাকাটা আমি আমার সমস্ত ওই
ছেলে সন্তান মিলে ভাগ করে দিয়ে দিতাম, যেটা তারেক রহমানের টাকা সৎ পথে ব্যয় করলো। মোতালেব সাহেব, আপনি তো আব্বার সময় থেকে যেহেতু রাজনীতি করেছেন, ওনার সাথে আপনি রাজনীতি করেছেন, হ্যাঁ আম্মার সাথেও আপনি রাজনীতি করেছেন। হ্যাঁ আমি চাই, যেহেতু আপনি বিএনপির জন্মলগ্ন থেকে এই দলের সাথে আছেন, হ্যাঁ আপনি সরাসরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখেছেন, কথা বলেছেন, ওনার সাথে কাজ করেছেন। আপনি সরাসরি দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কথা বলেছেন, কাজ করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। বিএনপিতে এখনো যে কজন মুরব্বী নেতৃবৃন্দ আছেন, বেঁচে আছেন যারা, তাদের মধ্যে আপনি একজন। সেটি কেন্দ্রীয় পর্যায়ে হোক, সেটি জেলা পর্যায়েই হোক। আমি চাই আপনি শুধু পিরোজপুরের যারা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী যারা আছে, শুধু তাদের জন্য নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে, অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছে, সকলের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন যে আগামী দিনগুলোতে আমাদের নেতাকর্মীরা কিভাবে জনগণের পাশে থাকবে, কিভাবে জনগণকে সাথে রাখবে, এই ব্যাপারে আপনি তাদেরকে একটা পরামর্শ দিন। যেহেতু আপনি শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, সংক্ষেপে তাদেরকে আপনি একটু পরামর্শ দিন, সমগ্র বাংলাদেশে যত নেতাকর্মী আছেন বিএনপি। আমার বিএনপির সকল নেতাকর্মীর কাছে বিনীত আবেদন, আমরা পিরোজপুরবাসী দীর্ঘদিন সাবলেট খাচ্ছি, সাবলেট পাইনি, আমরা আমাদের দলীয় প্রার্থী পাই নাই, আমাদের সহযোগী দল জামাতের প্রার্থীর পক্ষে আমরা জিন্দাবাদ দিচ্ছি, তাদের পক্ষে স্লোগান দিচ্ছি। এই যেতে যেতে আমরা একটু পরনির্ভর হয়ে গেছি, পরদাসার মতো হয়ে গেছি। আমরা চাই, তথা এটা বিএনপি নেতাকর্মীদের পরামর্শ না, তাদের চাহিদা যে আগামীতে যেন পিরোজপুর এক আসনের গণনা, এটা তো গেল নির্বাচনের বিষয়, এই বিষয়ে বলিনি আমি। এখন মানুষের সাথে কিভাবে, জনগণের পাশে এখন বলছি, সেই কথাটাই বলছি। আমার কথা হয়েছে মানুষকে ভালোবাসতে হইবে। মানুষ যারা বিএনপি করে বা করে না, তাদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে, তাদের পাশে দাঁড়াইলে মানুষ অনুপ্রাণিত হইবে আমার আদর্শে। আমার সৎ বা নিষ্ঠার সহিত যদি কাজ করি, আমি যদি লুটপাট চাঁদাবাজি থেকে নিজেকে গুরুত্বে রাখতে পারি এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে চাঁদাবাজি লুটপাট এই সম্পত্তি স্থায়ী না, স্থায়ী হয়েছে চরিত্র। আমরা যদি চরিত্র গঠন করতে পারি, আমরা যদি সৎ চরিত্রবান হই, আমরা যদি আদর্শবান হই, আমাদের বিজয় নিশ্চিত। ঠেকাবার কোন শক্তি বাংলাদেশে নাই। এবং আমি চাই বিএনপির সকল নেতাকর্মী যারা মাঠে ময়দানে কাজ করে এবং ভবিষ্যতেও কাজ করবে, আপনারা সবাই এখন থেকে মাঠে নেমে যান এবং প্রতিদিন একজন না একজন মানুষকে পক্ষে আনেন। আমরা যদি 100 মানুষ প্রতিদিন কাজ করি, প্রতিদিন 100 মানুষ আমার দলে আসবে, 100 মানুষ। আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি প্রতিটি গ্রাম কমিটির সভাপতি সেক্রেটারি এদেরকে আমি চিনতাম, জানতাম, ভালো করে তাদের সাথে আমার সাথে যোগাযোগ হইতে, কথা বলতাম। এবং আমি সময় সুযোগ পাইলে আমার একটা বাইসাইকেল ছিল, তাই নিয়ে তাদের বাড়িতে যাইতাম। এই যে সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করছি, আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবং আমি যেদিন সাংগঠনিক সম্পাদক পদে থেকে বিদায় নিয়ে আসি, সেদিন আমার সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির একটু হাতলাঘাতি করেছেন। উনি তখন থানা বিএনপির সভাপতি, ওনাকে বলছি, ভাই বয়স হয়েছে, এখন এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্বটা দৌড়াদৌড়ির কাজ, এটা যুব নেতাদের দেন, আমার প্লিজ দায়িত্ব থেকে অগ্রহ দিল। তখন উনি বলছেন, মোতালেব ভাই আপনার অন্য কিছুর কাজ করা তো কঠিন হয়ে গেছে। আমি বলে এক সময় এই এখন যারা আপনার দলে আসবে, আপনার সাথে কাজ করবে, তারাও এক সময় পারদর্শী হয়ে যাবেন। আমি আপনাকে বিশেষভাবে বলি, প্রয়োজনে আমি আপনাকে সহযোগিতা করবো। সেই মহিউদ্দিন মল্লিক নাসির এখনো বলে, মোতালেব ভাই
আপনার অভাব আমি এখনো পূরণ করতে পারি না, আমি পারি না। এই কত 2 মাস আগে আমাদের বলে যে মোতালেব ভাই আপনার অভাব আমার এখনো দূর হয় নাই, আমি পারি নাই, এখনো সংগঠন করতে পারি নাই। আমি বলে প্রয়োজনে আপনি আমাকে বললেন, আমি যতই কষ্ট হোক আপনার যে কোনো সাংগঠনিক মিটিংয়ে আমি উপস্থিত থাকবো। আমার এখনো ইচ্ছা, যদি আমি সুযোগ পাই, যেহেতু আমি চলতে পারি না, আমার ওই হুইল চেয়ারে করে আমার আগাই নিতে আমার, এই জন্য আমি যাইতে পারি না। তারপরেও সংবাদ পাইলে এবং সুযোগ পাইলে আমি প্রতিটা মিটিংয়ে উপস্থিত হই। এবং আপনি আমার জন্য দোয়া করবেন যে আমার এখনো যতটুকু শক্তি সামর্থ্য আছে, আমার যতটুকু প্রতিভা আছে, যতটুকু জ্ঞান আছে, আমি সবটুকু বিএনপির জন্য উদ্যোগ করে দিতে পারি। আমার আর কোনো চাওয়া আর কথা নাই। আপনি যা আমার কাছে জানতে চাইছেন, যা বলতে বলছেন, আমি জানি না কতদূর আমি বলতে পারছি তা জানি না। যদি আপনার পছন্দ হয়ে থাকে বা কথাগুলো ঠিক হয়ে থাকে, তবে আমি ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ। নজরুল সাহেব কিছু বলবেন কি দলের পক্ষ থেকে? নজরুল খান উনি হচ্ছে আমার বাল্য বন্ধু, যাকে দিয়ে আমি 9, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রি একত্রে পড়াশোনা করছি, যে আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু। আমি তার উন্নতি কামনা করি। আর আলমগীর হচ্ছে আমার ভাই ছেলে। আলমগীর আর আমার বাড়ি একই গ্রামে, সে আমার ভাই ছেলে। সাইদুল ইসলাম কিসমত আমার ছোট ভাই, জেলা বিএনপির সদস্য সচিব। কাজেই জেলা বিএনপির নেতৃবৃন্দের উপর আমি সম্পূর্ণ আস্থাশীল। তারা কোনো ক্রমে কোন্দলে লিপ্ত হইবে না। কেন্দ্রীয় কমিটি যাকে সিদ্ধান্ত দেবে সেই নির্বাচন করবে, আমরা তার পক্ষে একেবারে। গ্রামে একটা কথা আছে, কোমরে গামছা বেঁধে মনে করবো, আমরা ইনশাল্লাহ আমাদের আপনার এই শেষ কথাটার অর্থ হচ্ছে যে সারা দেশে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার যত নেতা কর্মী আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই তো? ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের বিকল্প নাই। রাইট। হ্যাঁ। দলের যেটা সিদ্ধান্ত সেটা ফাইনাল। হ্যাঁ, ফাইনাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটি সবচেয়ে আশার দিন যে আমরা যখন বিএনপি করতে গিয়ে 17 বছর অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, অনেকভাবে আমরা হতোদ্যম হয়েছি যে আমাদের কাছে মনে হয় কেউ নাই। আজকে সেই হাজার হাজার কর্মীর আপনি আশার আলো জাগিয়েছেন যে না, আপনি শেষ পর্যন্ত শেষ ভরসা, যে বিএনপির নেতা কর্মীর যে কোনো বিপদে আপদে বা যে কোনো সমস্যায় আপনি তাদের কাছে আছেন এবং আপনি আপনার দায়িত্ব বা বিএনপিকে সুসংগঠিত করার জন্য এবং দলের যারা নিবেদিত কর্মী তাদেরকে মানুষের সামাজিক অবস্থান তাদের দৃঢ় করার জন্য আপনি যে ভূমিকা রেখেছেন, এজন্য পিরোজপুর জেলা বিএনপি আপনার জন্য কৃতজ্ঞ। আমরা হয়তো মোতালেবের অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট আছে যা আমরা পূরণ করতে পারি নাই, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। ওনার সেই ইচ্ছা যে ছেলেদের বা মেয়েদের যে সুশিক্ষা বা যে অবস্থা আছে চাচ্ছে উনি, সেটা আমরা চেষ্টা করব এবং আপনিও আমাদের সে আশা দিয়েছেন। এ কারণে আপনাদেরকে পিরোজপুর জেলার বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান ভাইকে। এ পর্যায়ে জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান স্যার নিজেই। সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহ, সেই সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ভাই সহ সবাই একসঙ্গে জনাব তারেক রহমান স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় মানুষ মোতালেব আকন ভাইয়ের হাতে। স্যার রিজভি কথা বলবেন। জি স্যার। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে যার নেতৃত্বে আমরা
মানবিক কার্যক্রম পরিচালনা করে আসি, যার উপদেশ নিয়ে প্রত্যক্ষ নির্দেশনা নিয়ে তিনি কথা বলবেন। জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই কথা বলছেন। দাঁড়িয়ে বলি ভাই, সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবার, এবং আজকে যার নির্দেশে এবং যিনি নিজেই এখানে উপস্থিত রয়েছেন সামনাসামনি কথা বলার জন্য, আমাদের প্রিয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং যার সাথে উনি কথা বলবেন তিনি এখানেই উপস্থিত রয়েছেন। এতক্ষণ আমি ওনার সাথে যে টুকটাক কথা হচ্ছিল আমাকে মনে হয়েছে অত্যন্ত সম্ভ্রান্ত এবং গুণী একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ, গ্রামে বাস করলেও অত্যন্ত শিক্ষা সচেতন মানুষ মোতালেব আকন্দ, এর সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দ নজরুল ভাই, আলমগীর, কিসমত সহ আমরা বিএনপি পরিবারের যারা উপদেষ্টারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কিছু কথা নেই, আমরা চেয়ারম্যান মহোদয়েরই কথা শুনব। আমার কাছে একটা জিনিস যেটা কথা বলেছেন এখানে মোতালেব আকন্দ সাহেবও একটা চরিত্র গঠনের কথা বলেছে। আমি এখানে উপস্থিত যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সবাইকে আমি অনুরোধ করব, গতকাল চেয়ারম্যান মহোদয়ের একটি বক্তব্য তিনি রেখেছেন প্রথম পর্বে প্রায় 45 মিনিট, পৌনে 1 ঘন্টা, কোথাও একবার অনেক কথা বলেছেন রাষ্ট্র চালানো নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে। কোথাও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেননি। তিনি এখন একটি রাজনৈতিক দল আমাদের খুব সমালোচনা করছে এবং নানা ধরনের কর্মকাণ্ডের করে আমাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করে যাচ্ছেন। তাই সেই সংগঠনটির নামও তিনি উল্লেখ করেননি। চরিত্র গঠনের এটা একটা বড় দিক আমরা এই বক্তব্যের মধ্যে থেকে শিখব। এটাই দেশের ব্যতিক্রমী একটি ঘটনা। আমরা এর আগেও দেখেছি, ফ্যাসিবাদের আমলে দেখেছি, এমনকি বিদেশি অতিথিদের সামনেও দেশের বিরোধী দল নিয়ে আজে বাজে নোংরা কথা বলা হতো। এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে, আমরা বিস্মিত হয়েছি যে কালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহুদিন পর, প্রায় 15-16 বছর পর তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে একবারও রাজনৈতিক প্রতিপক্ষদের নাম তিনি ধরেন। এটাই হচ্ছে চরিত্র গঠনের একটি বিষয়। আমরা এখান থেকে শিখব যে আমরা সমালোচনা করব আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের, কিন্তু সেটারও একটা লিমিট থাকবে, সেখানেও একটা সৌজন্য বোধ থাকবে। এটা উন্নততর গণতান্ত্রিক বিশ্বে আমরা সেটি দেখেছি। অথচ এখন যদিও অনেক ধস নামছে, অনেক অধঃপতন নামছে, আমরা গণতান্ত্রিক অনেক দেশেরই আমরা অনেক বিষয়ে সমালোচনা করি। আমাদের ধরুন পার্শ্ববর্তী দেশ, আমরা আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে, আমাদের সীমান্তে রক্তপাত ঘটনা নিয়ে, তারপরে আরও নানা ইস্যুতে আমরা আমাদের অনেক সমালোচনা আছে, আমরা সমালোচনা করি। কিন্তু তাদের ইন্টারনাল ডেমোক্রেসি, সেখানে নিয়মিত আপনার নির্বাচন এবং তাদের জুডিশিয়ারি, এগুলো নিয়ে আবার আমরা বিভিন্ন চায়ের টেবিলে আমরা গল্পও করি, আমরা প্রশংসাও করি। কিন্তু এখন আমরা দেখছি যে সেখানেও এক ধরনের অধঃপতন নামছে, যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখমণ্ডল দিয়ে সেখানে অসুরের মূর্তি করা হচ্ছে। এইটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। যেখানে কত গুণীজনের জন্ম হয়েছে, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পদার্থবিজ্ঞানী কয়েকজন সেখানে নোবেল প্রাইজ পেয়েছেন, অর্থনীতিবিদ কয়েকজন নোবেল প্রাইজ পেয়েছে। এত গুণীজনের জন্ম সে দেশে, কিন্তু সেখানেও আমরা দেখছি অধঃপতনের ধারা শুরু হয়েছে। কিন্তু আমরা আত্মবিশ্বাসে বলিয়ান হচ্ছি যে আমরা আমাদের যে নেতৃত্ব, যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং দিয়ে আসছেন, শুধু অনেকদিন ধরেই তিনি দিচ্ছেন এবং প্রত্যক্ষভাবে দিচ্ছেন 2018 সালের পর থেকে। তাকে একটা সংগ্রামের নেতৃত্ব দিতে হয়েছে, এখন পুনর্গঠনের নেতৃত্ব দিতে হচ্ছে, এবং অনেকে নানা বিষয়ে নানা দিক থেকে সমালোচনা করার পরও সেটাকে তিনি অত্যন্ত সংযত ভাষায় সেটার উত্তর দিয়ে তিনি তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো সেটা আমাদের ভাবতে হবে, আমাদের সেগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে যে আমরা যেভাবে চলছি আমাদের নেতৃত্ব সঠিক, আমরা সঠিক আমরা নির্দেশনা অনুযায়ী আমরা চলছি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি এটা চেয়ারম্যান মহোদয়ের সামনে বলেই আমি শেষ করে দিব, সেটা দেখুন, এটা পিরোজপুর,
একজন মানুষ দুষ্কৃতিকারীদের দ্বারা এবং রাজনৈতিক দুষ্কৃতিকারীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি বরিশাল মেডিকেল কলেজ, পিরোজপুর, কোথাও তার যে আঘাত, সেই আঘাত অনুযায়ী উপযুক্ত তিনি চিকিৎসা পাননি। তিনি ঢাকা মেডিকেলে গেছেন, সেখানে উপযুক্ত চিকিৎসা পাননি। ইবনে সিনাই গেছেন। আমাদের যাওয়ার কথা ছিল, সেই মুহূর্তে আমি এবং মহাসচিব দুজনই গ্রেপ্তার হয়ে গেছি, মানে যাওয়ার পথেই আমরা গ্রেপ্তার হয়ে গেছি। তো আমি এখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে কদিন আগে আমি একটা পরিসংখ্যান দেখলাম, স্ট্যাটিস্টিক্স দেখলাম। সেটা হলো যে বাংলাদেশে যত হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে 40 লক্ষ মানুষ হাসপাতালের মেঝেতে ট্রিটমেন্ট নিতে হয়, একেবারে মেঝেতে। এবং ঢাকা মেডিকেল কলেজে আপনার প্রতিদিন গড়ে 2000 মেঝেতে ট্রিটমেন্ট নেয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 31 দফার যে অঙ্গীকার, সেখানে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, আমাদের আগামী বাংলাদেশ হবে তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের। সেখানে কোনো মেঝেতে ট্রিটমেন্ট হবে না। সত্যিকার অর্থে আমাদের মানে এই বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ, এবং প্রত্যেকটি মানুষের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই জন্যই হচ্ছে তার রাজনৈতিক চিন্তা, তার রাজনৈতিক আচরণ এবং তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে যে সঠিক নির্দেশনাগুলো আসছে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়। এখন যে কথাটি সর্বশেষ এখানে মোতাল আকন্দ সাহেবও বলেছেন, এবং যেটার আগ্রহ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে সবকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন এবং আরও যে সমস্ত কাজ আছে, সেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে অত্যন্ত সাফল্যের সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের প্রতি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমরা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিএনপি পরিবারের অন্যতম 3 জন উপদেষ্টা, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, ইঞ্জিনিয়ার মুস্তফা জামান সেলিম ও আবুল কাশেম ভাইয়ের প্রতি। এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান ভাই আমাদের কার্যক্রমে দুটি কথা বলবেন। এখানে বলার কিছু নেই। সন্ধ্যায় শেষে আমরা ফিরবো ঢাকায় আজকে। আমি শুধু এখানে একটি কথা বলে শেষ করবো, দুটি কথাও না। সেটা হচ্ছে এসব নিভৃত অঞ্চলে বিএনপির এরকম একটি প্রবীণ নেতাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি। জনাব তারেক রহমানের পক্ষ থেকে নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছে আমরা বিএনপি পরিবার। আমরা আবারও আসবো এবং ওনার সাথে সবসময় থাকবো, সবসময় খোঁজ রাখবো আমার প্রিয় নেতার পক্ষ থেকে। আর কষ্ট করে এখানে যখন সাংবাদিকরা এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ এবং স্থানীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সভাপতি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আতিকুর রহমান রুমন ভাইকে, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি। ধন্যবাদ। এত আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, এখন হয়তো আমাকেই দুটো কথা বলতে হবে। আনুষ্ঠানিকতা উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা সহ এলাকাবাসী ভাইরা যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকে তো আমাদের এখানে ঠিক এইভাবে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় ছিল না। অ্যাকচুয়ালি মোতালেব সাহেব উনি পুরনো মানুষ, দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি, কথা বলতে চেয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি ওনার কাছে একটি কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ওনার কি উপদেশ দেশ সকল বিএনপির নেতা কর্মী, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, সকল নেতা কর্মীর প্রতি ওনার কি উপদেশ। উনি ওনার অবস্থান থেকে ওনার যতটুকু বক্তব্য উনি উপস্থাপন করেছেন। একই সাথে আমাদের পিরোজপুর জেলার আহ্বায়ক সাহেব নজরুল সাহেব উনি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি আমাকে বলেছেন অনুপ্রেরণা। নজরুল সাহেব, বিষয়টি আমি এভাবে দেখি না। আমি অনেকবার বলেছি, আমরা রাজনীতি করি, রাজনীতিতে অনুপ্রাণিত হই, আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ। কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মানুষ। যতবার আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটিকে দেখি, রাজনৈতিক বিবেচনায় দেখি, অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয়, এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার, তারা
বিএনপির পক্ষে রায় দিয়েছে। কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূর্ণ একজন। এখন বিষয় হচ্ছে যে যেহেতু আজকে এখানে আমরা অনেক উপস্থিত আছি, কয়েকটি কথা আমি আমার অবস্থান থেকে বলতে চাই। আজকে আমরা মোতালেব সাহেবকে দেখছি, উনি একটি হুইল চেয়ারে বসে আছেন এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকের ধারণা আছে। বাইরে নাও এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কিভাবে উনি এরকম প্রতিষ্ঠার করলেন, আপনাদের আঘাতে উনি এরকম হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের আঘাত। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় উপস্থিতি বৃন্দ, আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি, থাকতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণে। সেই প্রসঙ্গে আমি গেলাম না বিস্তারিত আলোচনা। দেখুন, আমাদের সহ আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে বিগত 17 বছর তো অবশ্যই, গত বছরের জুলাই মাস তো অবশ্যই এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক, বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। আসুন আমরা সকলে মিলে, অনেক হয়েছে, ইনাফ, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে, ইনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা কথা বলি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে, সেটাই থাকাটা স্বাভাবিক। আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, বিভিন্ন রকম মত থাকবে, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশই এটা আছে। বাট আসুন আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। এসে আজকে এখানে মোতালেব সাহেব ওনার সন্তানদের দেখিয়ে যে বলছিলেন যে কথাটি, এরকম সন্তানের সংখ্যা সারা বাংলাদেশে আরো লক্ষ কোটি আছে। আমরা কি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে, দেশকে গড়ে তুলতে। ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে, কম্পিটিশন থাকবে। আজকে তরুণ আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। মেধা এক একজনের এক এক রকম হয়, সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো, মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে থাকবে। কিন্তু যারা এই যেতে পারবে না, তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা সেই লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে, নারী পুরুষ যারা আছে, প্রত্যেকে যাতে মিনিমাম ভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে, সেইভাবে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। যাতে মোতালেব সাহেবের পরিবারে যেমন সন্তানরা এখনো সকলের ব্যবস্থা করতে পারেনি, কিন্তু ভবিষ্যতে যাতে এই সন্তানেরা কোনো না কোনো ভাবে নিজের সৎ পথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে, আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে যাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যে আমার দলের পরিকল্পনা তৈরি করছি কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা করছি, তৈরি করছি কিভাবে আগামী দিনে, একটু আগে রিজভী ভাই যেটা বললেন, লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে, যাতে এইটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায়, মানুষের কাছে যাতে মিনিমাম হলো একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তাদেরকে যেতে, তারপরেও তারা হাল ছেড়ে দেন। তারা মাঠে আছেন, কৃষিকাজ করছে, বলেনি বাংলাদেশের 20 কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায়? বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা
তাদেরকে কিভাবে আরেকটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, তাদেরকে কিভাবে আরেকটু অর্থনৈতিকভাবে শিক্ষার আলোকে গড়ে তোলা যায়, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আসুন, অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, যা প্রতিদিন আমাকে, আপনাকে, প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। এবং শুধু গ্রহণ না, দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি, এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি, যাতে ভবিষ্যতে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য একজন মানুষকে শারীরিকভাবে আঘাত করতে যাতে না, আঘাতপ্রাপ্ত যাতে না, এটাই হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমার দলের যত নেতাকর্মী আছে, সারা বাংলাদেশের যত গণতান্ত্রিক মানুষ আছে, সবার কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিতে চাই। পরিশেষে আমি আল্লাহর দরবারে দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন। মোতালেব সাহেব, আপনাকে আল্লাহ যতটুকু সম্ভব সুস্থতা দান করুন, এবং আসুন আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের, যেহেতু এখানে আমরা প্রায় প্রত্যেকটা মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত, প্রতিটা মানুষ আমরা যাতে নিজেদেরকে বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের ভালোর জন্য নিয়োজিত করতে পারি আল্লাহর কাছে, সেই রহমত চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের প্রতি। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে এই আমাদের সংগঠনকে এই সুযোগটি দেওয়ার জন্য মোতালেব আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যে আমাদেরকে অতিথি হিসেবে উনি ওনার বাসভবনে বরণ করে নিয়েছেন। একই সঙ্গে প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের এই সাক্ষাৎ অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্যার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।